ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। প্রতিদিনই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। ঘটনা ঘটছে, শঙ্কা বাড়ছে, আশঙ্কা বাড়ছে, কনফিউশন বাড়ছে। কোনো কনফিউশন নির্বাচন হবে কি কেউ বলছে, আবার কখনো কখনো কেউ কেউ বলছে বিএনপি নির্বাচনে জিতে যাচ্ছে, কখনো কখনো মনে হচ্ছে যে না, সব আন্তর্জাতিক বিশ্ব বিএনপির বিপরীতে দাঁড়িয়েছে, ভারত ছাড়া। অর্থাৎ আমরা নিজেরাই মাঝে মাঝে নির্বাচনকে বিতর্কিত করছি বিভিন্ন চিন্তা ভাবনা করে। আমরা সবসময় এরকম চিন্তা ভাবনা করি, আমরা জাতিগতভাবে এরকম চিন্তা ভাবনা করি। এই কারণে হয়তো বা আমাদের রাজনৈতিক দলের সংখ্যা অনেক বেশি, ছোট দেশ, তারপরও আমাদের পত্রপত্রিকার সংখ্যা অনেক বেশি, ছোট দেশ, তারপরও আমাদের মানুষ পলিটিক্যাল সচেতন বলবো কিনা জানি না, কিন্তু রাজনৈতিক চিন্তা ভাবনা করে। সেই কারণে আমাদের নির্বাচনের সময় যত এগোচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিসকোর্স বের হচ্ছে, ন্যারেটিভ বের হচ্ছে। আমি নিজেই নিজের বিপক্ষে দাঁড়িয়ে কখনো বলছি যে নির্বাচন হবে, কখনো বলছি হবে না। এরকম ঘটনাগুলো ঘটছে। আমরা এই ঘটনাগুলোর থেকে আসলে জানি না নির্বাচন হওয়ার পরে, ভোট হওয়ার পরে, কোনো সিদ্ধান্ত পাওয়ার পরেও আমরা এই ঘটনা থেকে মুক্তি পাবো কিনা, এটি একটি প্রশ্ন। দেখি আমরা আজকের যে বিষয়, সেই বিষয়টি নির্বাচনের চ্যালেঞ্জ। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফত, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সিনিয়র সাংবাদিক এবং প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফজাল আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নির্বাচনের চ্যালেঞ্জ। দর্শক, শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ৭৪ জন। নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রস্তুত বিজিবি। চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে। পোস্টাল ব্যালটের অপব্যবহার ঠেকানো সরকারেরই দায়িত্ব, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সহসাই মিটছে না রোহিঙ্গা সংকট। তারেক রহমানের সাথে জোট শরিকদের বৈঠক। পোস্টাল ব্যালটে কারসাজির অভিযোগ বিএনপির, নতুন করে ছাপানোর দাবি। বিএনপির যে প্রতীক, সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়, যাতে করে এই পেপারটা ভাঁজ করলে কেউ যদি ভাঁজ পড়া অবস্থায় দেখে, তাহলে প্রতীকটা পুরো দেখাই যাবে না। এবার নির্বাচনে তরুণ ভোটার 4.5 কোটি, অধিকাংশই দেবেন প্রথম ভোট। তাদের সিদ্ধান্তকে জয় পরাজয়ে বড় ফ্যাক্টর বলছেন বিশ্লেষকরা। এবং রাজধানীর বিভিন্ন স্থানে 7 কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধে, যান চলাচল ব্যাহত। দিনভর মানুষের চরম দুর্ভোগ, কালো রাস্তায় নামার ঘোষণা। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সৈয়দ আফজাল আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে আমি জানতে চাই, আসলে মূলত সংক্ষেপে জানতে চাই, পোস্টাল ব্যালটের আসলে কি সমস্যা হয়েছে? বিএনপির দিক থেকে সমস্যাটা বোঝানো হয়েছে। আপনি কি নির্মোহভাবে পোস্টাল ব্যালটটার ছবিটা দেখেছেন কিনা? আসলে কি ওখানে কোনো প্রবলেম আছে কিনা? এটা ব্যালটে যে প্রবলেমটা, যে দানের শীষের যে প্রতীকটা দেয়া হয়েছে, এটা দুই দিকেই এটা মানে বোঝা যায় একেবারে। যখন বাজ করবে, ব্যালটটা বাজ করলে দুই দিক থেকেই মাঝখানে রাখা হয়েছে একে। তো এটাই তারা আপত্তি, বিএনপি থেকে মাঝখানে থাকলে সমস্যাটা কি? সমস্যাটা হলো মানে এটা বাতিল হয়ে যাবে। ভোটটা যদি ধরেন দানের শীষে হলে দুই দিকে পড়ছে একই, আরেকটা প্রতীকের সঙ্গেও পড়ছে এটা। ফলে গিয়া এটা খুবই সম্ভাবনা আছে, যে আশঙ্কা আছে যে এই ব্যালটটা বাতিল হওয়ার। ব্যালটটা এমনভাবেই করা হয়েছে যে ধানের শীষটা এখানে সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে এখানে মনে হচ্ছে যে এখানে একটা মেকানিজম হয়েছে, এবং এটা নির্বাচন কমিশনে আপত্তি জানানো হয়েছে। এবং আমি যতটুকু জানি যে নির্বাচন কমিশন ইতিমধ্যেই আপনার সংশ্লিষ্ট দেশে যেখানে ব্যালটগুলো ধরা পড়েছে, যে একটা ভাইরাল ছবি আমরা যেটা দেখেছি কি, এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট যে দেশে আপনার অ্যাম্বাসেডারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং উনি তদন্ত শুরু করেছেন। এগুলো কি সংশ্লিষ্ট দেশে স্থানীয়ভাবে চাপানো? স্থানীয়ভাবে না, এখান থেকেই গেছে, নির্বাচন ছাপিয়ে ওখানে পাঠানো হয়েছে। এবং এটা একটা পুরো একটা গোষ্ঠী বসে একসঙ্গে এইগুলো আপনার তারা এই ব্যালটগুলো একসঙ্গে করছে আর কি। ফলে এখান থেকে একটা সন্দেহের সৃষ্টি হয়েছে যে এটা মোটিভেটেড,
এটা টেম্পারিং করা হয়েছে। ব্যালটটা এমনই যে এটা একটা টেম্পারিং। আপনি তো অনেকগুলো নির্বাচন দেখেছেন এবং ব্যালট পেপারও দেখেছেন। এটি অনেকে বলছেন যে সাইকোলজিক্যালি একটা ইয়ে আছে যে প্রথমে দাঁড়িপাল্লার চিহ্ন আছে, এই কারণে 10-12% অনেকে এটাকে ইউএস একটি ভোটের কথা মাথায় আনছে, সম্ভবত ট্রাম্প বা বুশের, আমি জানি না এটার সাথে মিলে কিনা। আপনি কি এই আলোচনাটা শুনেছেন কিনা যে দাঁড়িপাল্লায় ভোট বেশি পড়তে পারে, এই মেকানিজমের মধ্যে এই আলোচনাটা এসেছে কিনা? এই অভিযোগটাই উঠেছে যে ব্যালটটা করা হয়েছে, এই ব্যালটটা নিরপেক্ষ দৃষ্টি থেকে করা হয় নাই। ব্যালটটা দেখলেই মনে হয় যে এটার মধ্যে কোনো না কোনো মেকানিজম কাজ করেছে। ফলে এটার জন্যই যেমন বিএনপির নজরুল ইসলাম খান সাহেব যে অভিযোগটা উনি জানিয়ে এসছেন ইলেকশন কমিশনকে, যে প্রয়োজনে আবার ব্যালট ছাপানো হোক। আর আরেকটা জিনিস যে এখনও তো আমাদের প্রার্থীরা মানে কি হয় নাই, আপনার প্রতীক বরাদ্দ হয় না। স্বতন্ত্র প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় না, 20 তারিখে আপনার কি হবে, 20 তারিখে গিয়ে প্রতীক বরাদ্দ হবে, 21 তারিখে 20 তারিখে বাছাই সম্পন্ন হবে, মানে প্রত্যাহার সম্পন্ন হবে, 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে, তারপরে 22 তারিখ থেকে প্রচার শুরু হবে। তাহলে কি যে যে প্রতীকগুলো বরাদ্দ হবে সেগুলো আগে রেখেই এই আগে থেকে ওরা প্রতীকগুলো হ্যাঁ তারা ছাপিয়ে ফেলছে। এটা তো আইনগতভাবেও টিকবে না। একজন যদি আপনার কোর্টে যায় এই ব্যালট নিয়ে, সেখানেও তো এটা আইনগতভাবে টিকবে না। কেন টিকবে না? আপনার এখনো তো প্রার্থী ঠিক হয় নাই, মার্কা ঠিক হয় নাই। এটা কি নির্বাচনী আইনে আছে যে মার্কা ঠিক হওয়ার পরে ব্যালট? হ্যাঁ, অবশ্যই। আপনার যখন প্রতীক বরাদ্দ হওয়ার পরে গিয়ে আপনার ইলেকশনের কার্যক্রম, ইলেকশন ব্যালট পেপার ছাপা হবে সব কিছু। এখন আপনি আগে কিভাবে দিলেন? কারণ আপনি 21 তারিখে আপনি দিতেন, 21 বা 22 তারিখে দিলে হতো, কারণ 12 তারিখে নির্বাচন, অনেক সময়। তাহলে নির্বাচন কমিশন ছাপালো কেন? তাদের কোনো ব্যাখ্যা আছে কি? হয় তাদের অজ্ঞতা, এবং তারা এটা, অথবা এর মধ্যে কোনো একটা আপনার মেকানিজম কাজ করে। এটা তো আপনি পারিপার্শ্বিক সংবাদগুলো বললেন, তথ্যগুলো বললেন। আপনার এক্সপেরিয়েন্স থেকে কোনো পারসেপশন কি আপনাকে মনে হয় যে এটা মেকানিজম হতে পারে না অজ্ঞতা হতে পারে? এখানে আপনার পার্সেন্টেজ কতটুকু, কোনটার দিকে আপনি মনে করেন? আমি যতটুকু মনে হয় যে এটা মেকানিজম ছাড়া, অজ্ঞতা থেকে এই জিনিসগুলো হয় না। অজ্ঞতা হলে ব্যালটটা অন্যরকম হতো, হয়তো একটা ভুল থাকতো, কিন্তু এটা খুব মনে হচ্ছে যে এটা প্ল্যান ওয়াইজ করা হয়েছে। ফলে এই যে দাবিটা উঠেছে যে এই ব্যালটটা বন্ধ করে দেওয়া হোক, নতুনভাবে ব্যালট। তো এখনও তো সময় আছে। আমার মনে হয় যে 22 তারিখে ব্যালটটা তারা আমি ইশতেখার উলফতের কথাও আসতে বললাম যে আমরা তো শেষে আব্দুল আহমেদের পারসেপশনটা শুনলাম। আপনার পারসেপশনটা কি? আপনি কি মনে করেন এই পোস্টাল ব্যালটের এই বিতর্কটা, এটা কি আসলে প্ল্যান করে মেকানিজম করা হলো? এবং এই প্ল্যান করে যদি মেকানিজম করা হয়, তাহলে কি শুধুই কোনো দলকে হারানো জিতানোই এটার মূল কারণ, নাকি না এই দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, নির্বাচন নিয়ে সংখ্যা সৃষ্টি করা, এগুলো এর মধ্যে কারণ হতে পারে? আমি জানি না, আমি বললাম আর কি আপনার সামনে। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে যেই বডিটা এটা ডিসাইড করেছে তারা খুব কুল ব্রেইনে, ঠান্ডা মাথায় এই খেলাটা খেলেছে, যে প্রথমেই আমরা জামাতকে এখানে দেব, এই দাঁড়িপাল্লা, আর তারপরে ধানের শীষ দিতে পারতো, একদম লাস্টে ধানের শীষ দিতে পারতো, উপর পৃষ্ঠায় এখানে ফার্স্টে ধানের শীষ দিতে পারতো। কিন্তু প্ল্যান করে এই যে আমি ধানের শীষটা আঁকছি এখানে, এই কাগজটা যখন এবার ভাঁজ করা হবে, এই যে কালিটা যে সিলটা পড়বে এখানটায়, এটা ইট উইল গেট স্মিয়ার্ড, এটা ছড়িয়ে যাবে এখানে। তার মানে এটা হয়ে গেল, এটা ইনভ্যালিড হয়ে গেল। হ্যাঁ, তখন এটা সরিয়ে দেবে। টোটাল পোস্টাল ব্যালটের এটা কি আমাদের সাধারণ ব্যালটে কি এরকম হবে? না, সাধারণ আচ্ছা, পোস্টাল ব্যালটের সংখ্যা কত? পোস্টাল ব্যালট সর্বোচ্চ যদি সবাই রেজিস্ট্রেশন করে তাহলে কত হতে পারে? 15 লাখের মতন, যতটুকু শুনেছি আমরা 15 লাখের মতন হবে। আচ্ছা, এখান থেকে আমি জানতে চাচ্ছি এই 15 লাখে দলকে জেতানো হারানোর কতটুকু সম্ভাবনা আছে? আমি জানি না আপনি বুঝতে পারছেন কিনা আমি যে ইঙ্গিতটা দিচ্ছি। এটা কি শুধুই কোনো দলকে হারানো জেতানোর জন্য, নাকি এটা কোনো একটা টেস্ট কেস যে দলগুলোর মধ্যে আরেকটু বিভ্রান্ত ছড়ানো যায়, কিংবা নির্বাচন? আমি বৃহত্তর স্বার্থের কথাও বলতে চাচ্ছি। আপনার কি পারসেপশন এখান থেকে?
না, দল জেতানোই তো মুখ্য উদ্দেশ্য, তো দল জেতানো। 15 লক্ষ এখন 15 লক্ষে ধরেন না, 15 লাখ তো ব্যালট আসবে, এটা তো যোগ হবে তো। আর এবারের যে ইলেকশনটা হচ্ছে এটা একটা প্রতিযোগিতামূলক ইলেকশন হবে, খুবই প্রতিযোগিতামূলক। এবং দুইটা যে জোট, একটা বিএনপির নেতৃত্বের জোট, একটা জামাতের নেতৃত্বের জোট, এবং দুইটা জোটই খুবই শক্তিশালী জোট হবে আর কি। এবং এটার জন্য সব ধরনের উপাত্তগুলোকেই এখানে সংশ্লিষ্ট করা হবে। এবং আমরা যেটা জেনেছি কি যে বাইরে বড় ধরনের ক্যাম্পেইন হয়েছে, এবং যারা বাইরে আছে তাদের মাধ্যমে আবার তারা দেশেও তাদের যে আত্মীয় স্বজন তার যে একটা জায়গায় ভোট দেওয়ার জন্য অলরেডি ক্যাম্পেইন শুরু হয়েছে। তো এটা বোঝাই যাচ্ছে যে এইটা, এবং এই যে পোস্টাল ব্যালটটাও এটা কিন্তু আলোচনায় ছিল না, কিন্তু এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এবং এটাও একটা ক্যাম্পেইনের অংশ হিসেবে সবকিছু মিলিয়ে সমাধান। তাহলে সমাধানটা কি? এখন তো আর কোনো সমাধান নাই, এখন সমাধান হলো সুন্দর একটা ব্যালট করা, 22 তারিখের পরে এই ব্যালটটা যেন মানে দেয়া হয়, অ্যাকসেপ্টেবল একটা ব্যালট। এবং প্রয়োজনে দুই জোটের নেতৃবৃন্দকে ইলেকশন কমিশন ডাকতে পারে, ডেকে কী ধরনের ব্যালটটা কী ধরনের হতে পারে তারা পরামর্শ নিতে পারে, এই পরামর্শের ভিত্তিতে আপনারা বুঝতে পেরেছি এটা নিতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা এই ইস্যুটা বুঝলাম। আমি একটু ইশতিয়াক কাজী উলফতের কাছে আসি। ঠিক এই মুহূর্তে দুটি জোটের কথা যেটি আবদাল আহমেদ বললেন, একটি জামাত ইসলামী লিডেড জোট এবং আরেকটি বিএনপির নেতৃত্বাধীন জোট। সম্ভবত এই ধরনের নির্বাচনী সমীকরণ এর আগে বাংলাদেশে কখনোই হয়নি, স্বাধীনতার পরে অন্তত। তো এখানে একটি বড় ট্রাম্প কার্ড হলো আধিপত্যবাদ বিরোধী বা ভারতের বিরোধী, এবং প্রো ইন্ডিয়ান অ্যান্টি ইন্ডিয়ান এই শব্দটার জায়গায় যদি প্রো বাংলাদেশ অ্যান্টি বাংলাদেশ এটাকেও প্রতিস্থাপন করা হয়, এই কারণে যে ইন্ডিয়া শব্দটাই আমরা রাখবো না, এই ধরনের কথাও এখনকার তরুণ প্রজন্মের, আমরা একটা স্টোরিও করেছি যে 4 কোটি নতুন ভোটার যারা এইবারই প্রথম ভোট দিবে, তারা ভোট দেয়নি। সেই জায়গা থেকে আপনার জায়গাটা কি মনে হয় যে মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ যেভাবে ডিসকোর্সটি তৈরি করেছিল, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই এগোচ্ছে, কিন্তু বিএনপি কি তার বাইরে বিএনপির নিজস্ব ডিসকোর্সে এগোচ্ছে, না আওয়ামী লীগের ন্যারেটিভ ডিসকোর্সই বিএনপি নিয়ে এগোচ্ছে? আর জামাত ইসলামী কিভাবে এটাকে মোকাবেলা করছে, বা জামাত ইসলামী প্রো 24 মানে 24 জুলাই 24-এর প্রো পার্টি হিসেবে এগিয়ে থাকবে? আমি বিশ্লেষণ চাচ্ছি আপনার কাছ থেকে। দেখেন, জামাত is like a parasite. If I'm not being too aggressive, জামাত 71-এর পর থেকে এর ঘাড়ে ভর দিয়ে ওর ঘাড়ে ভর দিয়ে আজকে এখানে এসছে যে তারা একটা মেজর পার্টিকে তারা চ্যালেঞ্জ করে বলছে যে তারা ক্ষমতায় আসবে। যারা 71-এ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, আমাদের গুলি করলো, আমাদের মা বোনদের রেপ করলো, যারা পাকিস্তান আর্মির সাথে সারেন্ডার করলো 16ই ডিসেম্বরে, তারা আজকে বলছে তারা এই দেশে সরকার গঠন করবে, এবং এখানে তাদের আসার কথা না। এটা হলো কোন ফাঁকে, কোনখানে তাদের উপরে যে জুলুম হয় নাই, এই যে ইসলামিক টেররিস্ট যে ইয়েটা তখন চলছিল, হ্যাঁ খুব গরম চলছিল, তখন হাসিনা পুরোটা অ্যাডভান্টেজ নিয়ে সবার উপরেই সবাই কি মানুষকে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে ধরলেই সে হলো ইসলামিক টেররিস্ট, সব সাজানো নাটক। তো তারা সবসময় পালিয়েছিল, কিন্তু এই 15 বছর 17 বছর সব জুলুম হয়েছে বিএনপির উপরে, সমানে সমানে পাল্লা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগ, তাদের পুলিশ, তাদের আর্মি, তাদের বিজেপি, তাদের আনসার বাহিনী, তাদের হেলমেট বাহিনী, এদের সাথে মোকাবেলা করেছে খালি হাতে। বিএনপি তারা গুম হয়েছে, তারা অ্যারেস্ট হয়েছে, তাদের মার্ডার হয়েছে, তারা জেল খেটেছে, তারা লক্ষ 55 লক্ষ কেস তাদের বিরুদ্ধে সহ্য করতে হয়েছে 15 বছর, কিন্তু তারা সমানে সমানে যুদ্ধ করে গেছে। তো এখন এই যে জুলাই আগস্টের যে ইয়েটা আসলো, এখানে যখন ওই জামাত দেখলেই অথবা বিএনপি দেখলেই গুলি করে,
এমন একটা ইয়ে দেওয়া হলো, ন্যারেটিভ দেওয়া হলো আমাদেরকে যে তোমরা কেউ বিএনপি হিসেবে সামনে যাবে না। আমি তো যেদিনকার আবু সাইদ মারা গেল সেদিন থেকে আরম্ভ করে 5 তারিখ পর্যন্ত এমন কোনো দিন নাই যে আমি প্রেস ক্লাবে যাইনি, আমি মিটিং মিছিল করিনি এবং শহীদ মিনারে যাইনি। রোজ আমরা গিয়েছি, সব ফুটেজ সব আছে আমাদের কাছে। এবং আমাদের অনেক ইয়েরা মারা গেল অনেক। তো জামাত হঠাৎ করে এটার সুযোগটা নিয়ে নিল। 5 তারিখের পর এই যে 15 বছর যুদ্ধ করলো সমানে সমানে, আওয়ামী লীগ যখন দৌড় দিল পালিয়ে গেল, তাহলে মাঠটা কার কার দখলে আসার কথা ছিল? বিএনপির। কিন্তু বিএনপি নিজেকে রেস্ট্রেইন করলো যে আমরা তো আছি, আমরা তো করবে, কিন্তু কেউ জানি কোনো রকম একটা সরকার যখন পতন হয় তখন ওই বুঝতে পেরেছি। তখন ইয়েরা এই কুলিরা যায় ঘাট দখল করতে, পরিবহন শ্রমিকরা যায় ইয়েতে এই মিরপুরে গিয়ে ওই বাস স্ট্যান্ড দখল করতে, মুক্তিযোদ্ধারা যায় সংসদ দখল করতে। হ্যাঁ, কিন্তু এগুলি কিছুই হয় নাই, কারণ আমরাই তো আমরা। এটা তো এখন ওরা বিতাড়িত হয়ে গেছে, স্বৈরাচারীরা গণ, কুড়িরা গণ, এখন আমরা এটাকে দেশটাকে ইয়ে করব। ওই ইয়ের মধ্যে স্টেলমেট যেটা থাকলো ওর মধ্যে এই জামাত পেনিট্রেট করলো এবং তারা বিরাট বড় খেলোয়াড় হয়ে গেল। এটা খুব সুন্দরভাবেই 12 তারিখ ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার কথা মতো ইনশাল্লাহ, আমার কথা না ইনশাল্লাহ। আফজাল ভাই, ইশতিয়াক কাজী উলফাত যে ডিসকোর্স ন্যারেটিভ ছিল, বাস্তবতা কি আসলেই এতটা জেনারেলাইজড বা স্ট্রেট লাইনে চলছে কিনা? না, আমি যেটা মনে করি যে উলফাত ভাই সঠিকভাবেই উনি বিশ্লেষণ দিয়েছেন নাকি। আর আমরা তো দেখেছি যে আন্দোলনটা কিভাবে হয়েছে। এই আন্দোলন তো সূচনা করেছিলেন আমাদের মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনি 2014 সালের যে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন শুরু করেছিলেন এবং তারপরও তারা কীভাবে নির্বাচনটা করেছে, বিনা ভোটের নির্বাচনটা আমরা দেখেছি। তারপরে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা অনুভব করলেন যে বেগম জিয়াকে গ্রেপ্তার না করলে আগামী নির্বাচনটা করা সম্ভব হবে না, যার ফলে তার মিথ্যা মামলা দিয়ে কিন্তু তাকে 2018 সালে গ্রেপ্তার করে এরপরে আপনার এই যে রাতের ভোটের নির্বাচনটা তারা করেছে আর কি। তো এইভাবে তো তারা করছে। এরপরে যে জুলাই আন্দোলন যেটা হয়েছে, এই আন্দোলনটার সঙ্গে তো বিএনপি ভেরি মাচ অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে এবং আমি যতটুকু জানি যে তারেক রহমান সাহেব প্রতিনিয়ত এই যে ছাত্র নেতাদের সঙ্গে উনি মনিটর করেছেন। ছাত্র নেতাদের সঙ্গে শুধু ওনার কিটা ছিল যে আমাদের যারা একদম পরিচিত লিডারদের মধ্যে তারা যেন সামনে না যায় এবং যারা এটাকে বিএনপি জামাতের আন্দোলন বলে আওয়ামী লীগ যাতে পুরনো ধাঁচে না ব্যবহার না দিতে পারে এই জন্য। এবং উনি লন্ডন থেকে জনমত যেন ওইদিকে না যায়, কয়েকটা মিটিংয়ে উনি ওনার পাশে ওনার মেয়ে ব্যারিস্টার জাইমাকে বসিয়ে, কারণ জাইমা হইলে এই প্রজন্মের, হ্যাঁ, ওনাকে বসিয়ে কিন্তু ছাত্র নেতা যারা মুভমেন্টটা রেজ করেছে তাদের সঙ্গে আমি বুঝতে পারছি। আমি একটা সৈয়দ আব্দুল হাসান আপনার কাছে যে জিনিসটা জানতে চাই সেটি হলো যে 24-এর বিপ্লব হোক বা অভ্যুত্থান যেটাই হোক, এইটাতে কোন কোন দলের কতটুকু অবদান সেই ব্যাপারে সাধারণ মানুষের এক ধরনের চিন্তা আছে, যেটাকে আপনি কতটা বদলাতে পারবো জানি না, কিন্তু নির্বাচনে ভোটে কিন্তু একটা প্রতিফলন ঘটবে। সেই প্রতিফলনে আমি নির্মোহভাবে জানতে চাচ্ছি, আমি জামাতকেও এখানে কাঠগড়ায় দাঁড় করাবো না, বিএনপিকেও না। বিএনপি প্রো জুলাই আন্দোলন, প্রো জুলাই মুভমেন্ট অ্যান্ড প্রো মুক্তিযুদ্ধ দুটো নিয়ে আগাচ্ছে। জামাত ইসলামী প্রো জুলাই মুভমেন্টকে সামনে রেখেছে, মুক্তিযুদ্ধকে যে ক্যান্সেল করেছে তা না, কারণ যেহেতু তাদের এক ধরনের বাধ্যবাধকতা আছে সেই জন্য হয়তো মুক্তিযুদ্ধটাকে সামনে খুব বেশি বলছে না। আমি যতটুকু সাদা চোখে বলি, এই দুটো ক্যাম্পেইনে আপনার অবজারভেশনটা কি দুই দলের ক্ষেত্রে, যে লড়াইটা কি হাড্ডাহাড্ডির জায়গায় যাবে কি না? আমি যেটা দেখছি যে ধরুন না, বিএনপি এই যে কিছুদিন আগে যে তারেক রহমান সাহেব উনি চেয়ারম্যান হওয়ার পরপরই যে সাংবাদিকদের মুখোমুখি হলেন, সম্পাদক এবং সিনিয়র সাংবাদিকদের, উনি তো একদম ক্লিয়ারলি বলেছেন যে 5 তারিখ কেন ঘটেছে, আমরা এই ধরনের পরিণতি যেন আর কখনো না হয় এমন কাজ আমরা করব না, তাই না? এবং উনি ভেরি মাচ জুলাইয়ের স্পিরিটটাকেই তো ধারণ করেছেন এবং এই স্পিরিটে উনি কথাগুলো বলেছেন আর কি সেদিন।
তো এখন হলো যে আমি আগেই বলেছি যে দুইটা জোট, এর মধ্যে বিএনপির যে অপোজিট জোটটা জামাতের নেতৃত্বে এবং তারা এই যে ছাত্রদের যে নতুন দল এনসিপি এটা এনসিপি কিন্তু জামাতের একটা প্লাস পয়েন্ট অনেকে দেখছেন। তারা ওদেরকে নেওয়ার পরে তারা এটা দেখানোর চেষ্টা করছে যে জুলাই মুভমেন্টটাই তারাই করেছে, অন্য কেউ না। বিএনপির অবস্থানটাকে এখানে কিন্তু ডিনাই করা, এটা তাদের ডিসকোর্স। তারা এটা এইভাবে দেখছে একে। কিন্তু বিএনপি তো একটা মানে প্রায় অনেক বছরের দল, ৪৫ বছরের একটা দল, বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, দেশ পরিচালনা করেছে, দেশের প্রতি তার একটা কমিটমেন্ট আছে। এবং তারেক রহমান সাহেব যে স্লোগান নিয়ে এগিয়েছেন যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ আমরা বাংলাদেশের যে মানে স্বার্থটাকে আমরা দেখব। সেই ক্ষেত্রে তো এই বক্তব্যটা নিয়েই উনি আগাচ্ছে। তো এটাই কিন্তু এই বক্তব্যটা যাতে হাইলাইটেড না হয় এবং বিতর্কিত করা যায়, এই জন্য একটা পাল্টা ধারণার দেওয়ার চেষ্টা করছে যে তারা, এবং এটা কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে ইন্ডিয়ার পক্ষে এই ট্যাগটাও দেওয়া হচ্ছে। এটাও এক ধরনের মতলবী ট্যাগ দেওয়া হচ্ছে। কিন্তু বিএনপি তো একটা পরীক্ষিত দল, বিএনপি একটা পরীক্ষিত দল সবসময় দেখেছে। যেমন খালেদা জিয়া কি বলছেন যে ওদের হাতে আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে গোলামীর জিঞ্জির। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব। বিরতির থেকে এসে আমি একটু জানতে চাইবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু নিয়ে, নির্বাচন নিয়ে আপনার কতটা আশাবাদী। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতির পরে আবারও ফিরছি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। আব্দুল আহমেদ, আপনার কাছে আবারও আসি। সেটি হলো যে এই নির্বাচনের যে প্রধান যে বাধা, সেটি অনেকে মনে করেন আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আবার একটু জটিলতা আছে। সেটি হলো যে সাধারণভাবে আমরা এর আগে দেখতাম যে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ এদের মধ্যে এক ধরনের মোটামুটি সহিংস ঘটনাই ঘটতো। এখানে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ, মানে সরকার তো এখানে আর নির্বাচনে যাচ্ছে না, এখানে দলগুলোর মধ্যেকার পরিস্থিতি, বাইরে একটি বড় দল কিন্তু এই নির্বাচনের বাইরে আছে। বড় দল বলতে হলো আওয়ামী লীগ, যারা পতিত সরকারের অংশ এবং ফ্যাসিজমের দায় নিয়ে যেই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সেই জায়গাতে তারা নির্বাচনে কতটা প্রভাব বিস্তার করবে, অথবা আন্তর্জাতিক মহল থেকে আমাদের নির্বাচনের উপর কতটা কি মুভমেন্টে দেখা যাবে, এবং যে জায়গা দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, ভারত তো অবশ্যই একটা ফ্যাক্টর। এই জায়গাতে আপনার বিশ্লেষণটা কি? আজকে তো প্রধান উপদেষ্টা উনি বলেছেন, ডক্টর ইউনূস, যে 12 তারিখে নির্বাচন হবেই, এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। এই ডেটটার আগেও হবে না, পরেও হবে না, মানে এই ডেটেই নির্বাচন হবে। এখন আপনি যেটা বললেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা, এটা একটা উদ্বেগের বিষয়। এবং আমি কিছুক্ষণ আগে শুরুতেই উলফত ভাইয়ের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করছিলাম যে অন্যান্য ইলেকশনের সময় আমরা যেটা দেখেছি যে হাইওয়েগুলোতে চেকপোস্ট বসে যায়, তারপর রাজধানীর বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে চেকপোস্ট বসে। এখন পর্যন্ত আমরা একটা চেকপোস্টও কোথাও দেখি নাই, এবং রাত্রে 10টার পরে এই সিটিতে কিন্তু পুলিশই থাকে না। ফলে আইন শৃঙ্খলাটা পরিস্থিতিটা কিন্তু একটু খারাপের দিকে যাচ্ছে। আর একটা আপনি যেটা বললেন যে ফ্যাসিস্ট দল হিসেবে, আওয়ামী লীগ পরাজিত দল হিসেবে, তারা তো চাইবে না একটা সুন্দর নির্বাচন হোক। ফলে তাদের একটা মানে প্রচেষ্টা আছে। একই সঙ্গে আমাদের যে প্রতিবেশী, তাদেরও একটা এখানে ভূমিকা আছে, এবং তারাও যদি কোনোভাবে যদি নির্বাচনটাকে বন্ডল করে দেয়া যায় কিংবা প্রশ্নবিদ্ধ করে দেয়া যায়, তাহলে তাদের আপনার যে পারপাসটা তারা সার্ভ করবে। এবং যদি ধরেন 12 তারিখে নির্বাচন না হয়, তাহলে কিন্তু এরপরে কিন্তু আওয়ামী লীগ ছাড়া আপনি নির্বাচন করতে পারবেন না, আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। এই জন্য
আওয়ামী লীগ সর্বোচ্চ তাদের কি হলো যে এই নির্বাচনে যাতে না হতে পারে বা এই নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হতে পারে, এই জন্য যা যা করার তারা সব কিছু করবে। তো সেটা মাথায় রেখে এখন যে সরকার, ডক্টর ইউনূসের সরকার আছে, এটা মাথায় রেখে তারা সেভাবে প্ল্যানিং করা উচিত ছিল। এটা কেন মনে হচ্ছে যে যদি এই নির্বাচন না হয় এরপর আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারা যাবে না? কারণ ধরেন একটা পরিস্থিতি তো সৃষ্টি হবে এবং তখন অন্য ধরনের সরকার এসে যেতে পারে এবং এসে অন্য ঘটনা ঘটতে পারে, এবং তারা তো এটাই চাচ্ছে। সেই জিনিসটা তো আমাকে মাথায় রাখতে হবে। এই জন্য ধরেন তারা যেটা গভর্নমেন্ট বলতেছে যে এই নির্বাচনের জন্য প্রায় 8 লাখ আইনশৃঙ্খলা বাহিনী থাকবে, এর মধ্যে 1 লাখের মতন সেনাবাহিনী থাকবে, ভালো কথা। কিন্তু সেটা তো ধরেন 7 দিন আগে বা 5-6 দিন আগে, কিন্তু এখন থেকে যে আপনার সতর্কতামূলক ব্যবস্থাগুলো নেওয়া উচিত ছিল সেটা আমরা কিন্তু দেখছি না। এই যে আমি বললাম যে এখন পর্যন্ত চেকপোস্ট বসে নাই, আগে কিন্তু আপনার প্রতিটা গাড়ি রাত্রির বেলা চেক হতো, হ্যাঁ, এবং এই ধরনের যেমন এখন সন্ত্রাসী গ্রুপ, অস্ত্রবাজি গ্রুপ বেরিয়ে যেতে পারে, এবং এর মধ্যে তো আমরা বেশ কয়েকটা ঘটনা দেখলামও, গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে। তো এই জিনিসগুলোকে তো কগনিজেন্সিতে নিতে হবে এবং এর প্রেক্ষিতেই আপনার প্ল্যানিং করতে হবে। নাহলে তো এই যে আপনি ডক্টর ইউনূস বারবার বলছেন যে ইতিহাসের সেরা একটা নির্বাচন করবে, জি। তো ইতিহাসের সেরা নির্বাচন করতে হলে তো আপনাকে সেই নির্বাচনের প্রস্তুতি ওইভাবেই নিতে হবে। আজকেও একই প্রসঙ্গেই আসছে। আজকেও দুজন মার্কিন সিনিয়র ডিপ্লোম্যাটের সাথে দেখা করেছেন, তারা দেখা করেছেন ডক্টর ইউনূসের সাথে। ডক্টর ইউনূস ওই যে কথাটি বললেন যে বারবারই কেন বলতে হচ্ছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবেই, এইটি কেন? আর আপনি কি মনে করেন যে এই যে এখনো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন তো শুধুমাত্র নির্বাচনের দিন না বা তার আগের 1 সপ্তাহ না, নির্বাচন আসলে তফসিল ঘোষণার পরের থেকেই নির্বাচনটা এক ধরনের প্রক্রিয়ার মধ্যে চলে যায়। সেখানে আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দুর্বলতা আছে, তাদের কি সক্ষমতার অভাব আছে, নাকি অন্য কোনো দুর্বলতা, বা আসলেই ডিপ্লয় করা হচ্ছে না, নাকি প্ল্যানিং করছে না, কোন জায়গাটায় আসলে বাধাপ্রাপ্ত হচ্ছে ঘটনা? দেখেন, শুরুর থেকেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কিন্তু বলে আসছেন, হ্যাঁ, যে নির্বাচন হবেই এবং একটা খুব সুন্দর একটা উৎসবমুখর একটা নির্বাচন হবে। তো এটা তো ওনার কথা, উনি তো এটা ভাবতে পারেন এবং ওনার সবাইকে ডিরেকশন দিতে পারেন। কিন্তু আমরা এই গত 1.5 বছর আমরা কিন্তু এমন কিছু দেখি নাই রাস্তাঘাটে, হ্যাঁ, যে সত্যি সত্যি এই সরকারটাই এই অন্তর্কালীনবর্তী সরকার সেরকমভাবে অনেক কিছুই তারা করতে চেষ্টা করেছেন, টাচ করেছেন, কিন্তু আইন শৃঙ্খলার ব্যাপারে এমন কোনো ভিজিবল অপটিক্স কোনো আমরা দেখি নাই যার থেকে আমরা শক্তিটা পাবো, যে বিশ্বাসটা পাবো যে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি খেয়াল করবেন যে যতই বাইরের ফোর্সেসরা চেষ্টা করুক এবং নেফারিয়াস মানুষজন চেষ্টা করুক এটাকে প্রশ্নবিদ্ধ করতে, আমরা আমাদের এই নতুন প্রজন্ম 3টা নির্বাচন পায় নাই, করতে পারে নাই, ভোট দিতে পারে নাই। তারা মানে উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য, সেটা যেদিকেই ভোটটা যাক, হ্যাঁ, কিন্তু ভোট দেওয়ার জন্য তারা একদম প্রস্তুত হয়ে আছে। আর এখন অলরেডি মোটামুটি একটা নির্বাচনমুখী হয়ে গেছি আমরা অপেক্ষা করছি 12 তারিখের জন্য। এরকম যে কথা নাই যে 12 তারিখ পর্যন্ত পড়তে পারবো কিনা, তো কিন্তু আমরা আপনারও মোটামুটি শঙ্কা আছে? না না, আমার কোনো শঙ্কা নাই। আই থিঙ্ক ভেরি পজিটিভলি অ্যাবাউট দিস। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ব্যক্তি উইল বি এ পুলিশম্যান। সে তার চোখ দিয়ে, তার কান দিয়ে, হ্যাঁ, সব শুনবে এবং চোখ দিয়ে দেখবে এবং সব কিছু পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে কেন ভোটাররা কি প্রয়োজনে তার জীবন দিয়ে দিবে ভোট দেওয়ার জন্য? এই শঙ্কার মধ্যে শঙ্কা থাকবে কি থাকবে না, সেখান থেকে শঙ্কার থেকে উত্তরণ ঘটবে না আমাদের? ওই ভোট দিতে যেতে পারার জন্য যদি খুন হতে হয়, ওই পর্যায়ে যদি আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা করতে না পারে, হ্যাঁ, তাহলে তো এর আগে কিন্তু হয়েছে, এটা এর আগে হয়েছে তো। আগে হয়েছে সেটা একটা ভিন্ন সার্কামস্টেন্সেস হয়েছে, হ্যাঁ,
এখন কিন্তু আমরা দেশের মানুষ অ্যাজ এ হোল আমরা কিন্তু অনেক ইউনাইটেড আগের চেয়ে। এই জায়গাতে আমি বলি, এই যে ঘটনাগুলো কিন্তু ছড়াচ্ছে, যে এই যে যেই ভয়ের কথা বলছি, ভয় আসলে আছে কিনা, হবে কিনা, সেটি তো যেদিন হবে সেদিনের আগে তো আর বলা যাচ্ছে না, কিন্তু এ ধরনের ভয় ছড়াচ্ছে কিনা আপনারা সেটি হ্যাঁ, এই বুঝতে ধরনের পারছেন ভয় কিনা? এই যে ছড়াচ্ছে, এই ভুল জন্যই বিভ্রান্তিকর কোনো- খবর, মানে কোনো অ্যাকশন না দেখার কারণে কিন্তু এই জিনিসটার সৃষ্টি হয়েছে। ধরেন যেমন অস্ত্র উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, আমরা তো জানি যে অনেক অস্ত্র লুট হয়েছিল, সেই অস্ত্রগুলোর কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি। নির্বাচনের আগে বৈধ অস্ত্রগুলো তারপর কিন্তু জমা বৈধ, হ্যাঁ, নেওয়া। নির্বাচনের আগে কিন্তু একটা অভিযান শুরু হয়, অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়, সেটা আমরা দেখি নাই। আমরা তো এর আগে যে কেয়ারটেকার আমলে যে 2-3টা নির্বাচন দেখেছি, শাহাবুদ্দিন সাহেবের নির্বাচনের সময় দেখেছি যে কিভাবে অস্ত্র উদ্ধার অভিযানটা শুরু হয়েছে, কিভাবে এই শুরু checkpost- এই অভিযানগুলো শুরু হচ্ছে না কেন? হ্যাঁ, তো আপনার কি মনে হয়? এটাই দুর্বলতা। আমি মনে করি যে সরকার এইদিকে নজর দেওয়া উচিত এবং খুব দ্রুত, কারণ 22 তারিখ থেকে তো নির্বাচনী আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে। বিএনপির আপনার তারেক রহমান সাহেব সিলেট থেকে তার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের মাধ্যমে এই আনুষ্ঠানিকভাবে তারা নির্বাচনী প্রচার শুরু করবে। এরপর তারেক সাহেব আপনার সিলেট, বৃহত্তর সিলেটের জেলাগুলোতে উনি সফর করবেন এবং ঢাকার দিকে আসার পথে ব্রাহ্মণবাড়িয়া আসবেন। তো এটা তো শুরু হয়ে যাবে এবং জামাত আমিরও, আমি যেটা শুনতেছি, উনিও শুরু করে দিবেন। তো নির্বাচনী প্রচার তো শুরু হয়ে যাবে। এখন এটাই যাতে কোনো ধরনের বাধার সৃষ্টি না হয় এবং এই যে অবৈধ অস্ত্রধারী যারা আছে তা সেই অভিযান যদি এর আগে যদি আজকেও সরকার করে, এনসিপির বাড্ডার যে বাড্ডা যেমন, অফিস, হ্যাঁ, এখানে গুলি চলা গুলি হয়েছে। তো এগুলো তো আসলে সবার মধ্যে শঙ্কার সৃষ্টি এবং আমি আশঙ্কা করছি যে আসলে ভোটাররা যাতে যে উৎসব মুখরের কথা বলা হচ্ছে সেটাকে বাধাগ্রস্ত করার জন্য কিন্তু এই জিনিসগুলো করা হচ্ছে। তো সুতরাং ডক্টর ইউনূস সাহেব তো আরও আগে আসবেন এবং তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও এফেক্টিভলি আগাবে। যে হ্যাঁ, এই যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বিডিআরের এখানে বলেছেন যে বিডিআররা কী করবে, ঠিক আছে, কিন্তু আমরা অ্যাকশন দেখতে চাই। আমরা দেখতে চাই যে হাইওয়েগুলোতে আপনার চেকপোস্ট বসেছে, পুলিশ আরো চেক visible হোক করতেছে, সবাই। আরো ভিজিবল, আরো visible এই হোক। জিনিসগুলো বুঝতে করতে পেরেছি। হবে। আমি আরেকটি ইস্যুতে যেতে চাই, সেটি হলো ভারতে যাওয়া না যাওয়া আইসিসির টি-20 ওয়ার্ল্ড কাপের বিষয়। সেটি হলো, আমি ইশতিয়াক আজিজ উলফাত, আপনার এই জায়গাটাতে এটি আসলে খেলার প্রসঙ্গ, কিন্তু এটিকে আসলে এখনো খেলার প্রসঙ্গে আছে কিনা? না না, এটা খুব সিম্পল জিনিস ছিল। হ্যাঁ, খেলা এক জিনিস আর রাজনীতি আর এক জিনিস। হ্যাঁ, তো এখানে তো এটা হওয়া উচিত না, উচিত ছিল না। কিন্তু কোনটা দেখেন, হওয়া উচিত না, মানে কোনটা এই হওয়া উচিত? মুস্তাফিজকে নিয়ে যেই ঘটনা ঘটালো এই মোদি সরকার আর তার আরএসএস, এটা খুবই একটা ছোট্ট একটা সামান্য জিনিসকে নিয়ে এটা কোন পর্যায়ে নিয়ে গেল। আই থিঙ্ক বাংলাদেশ যেই স্টেপটা নিয়েছে, দে ডিড দ্য রাইট থিং, যে তোমরা যদি এরম করো আমাদের একটা প্লেয়ারকে নিয়ে, তার যদি তোমরা দিতে না পারো, নিরাপত্তা দিতে না পারো, তাহলে আমার অন্য প্লেয়ারদেরকে নিরাপত্তা দেবে কেমন করে? কাজে আমাদের কোনো প্লেয়ার তোমাদের ওখানে যাবে না, ক্লিয়ার কাট বলে দেওয়া। অ্যান্ড দ্যাট ইজ দ্য রাইট থিং দ্যাট দে ডিড। এবং অনেক আমার মনে ক্রিকেট হয় যে বোদ্ধারা- আইসিসিও এখানে ব্যর্থতার পরিচয় আচ্ছা, আমি দিয়েছে। এখানে একটু ICC এটাকে তো আব্দুল আহমেদ হস্তক্ষেপ আপনার করার কাছে কথা আসবো। ছিল। অনেক ক্রিকেট বোদ্ধা, ক্রিকেট বিশ্লেষক, এমনকি তামিম ইকবাল, অনেক স্পোর্টস জার্নালিস্টরা যারা এক্সপেরিয়েন্স, তারা বলতে যাচ্ছে লং টার্মে বাংলাদেশের খুব ক্ষতি হয়ে গেল হতে। এই সিদ্ধান্তের জন্য বাংলাদেশের ক্রিকেটের খুব ক্ষতি হয়ে গেল, তারা বলছেন বিভিন্নভাবে। না, আমি এটা মনে করি না। না, আমিও এটা মনে এই করি ধরনের পাকিস্তানের প্লেয়াররাও এই ধরনের করেছে, ইন্ডিয়ান প্লেয়াররাও অন্যান্য দেশে যখন তার সিকিউরিটির বিষয়, আমি তো আমার যে প্লেয়াররা আছে তার সিকিউরিটির বিষয়টাকে আমাকে তো দেখতে হবে। তো বাংলাদেশ তো এটা সঠিকভাবে এটা দেখেছে। আমার মনে হয় না যে এবং এটাতে আইসিসি এটা আমার মনে হয় যে এই বিষয়টা ভালোভাবে দেখবে এবং আর ICC বাংলাদেশ তো জি, বলেন। খেলার ব্যাপারে তো বলে নাই। বাংলাদেশ বলছে যে আমার এখানে নিরাপত্তার ইস্যু থাকার কারণে আমি ইন্ডিয়ায় খেলতে পারছি না, আমাকে ভেন্যুটা শ্রীলঙ্কায় অন্যখানে দেন, অন্য venue জায়গায় change দেন। করেন। ভেন্যু চেঞ্জ করেন, একটা যৌক্তিক। এবং এটা এই ঘটনাটা তো ঘটছে এবং ভারত যেভাবে মুস্তাফিজকে
Insulting. মানে এটা তো insulting। ভারতের করেছে না একটি গোষ্ঠী করলো এটা? না, গোষ্ঠী তো চাপ দিয়েছে। গোষ্ঠী তো গোষ্ঠী করলে বলছে, এবং কিন্তু সরকারও তাদের সাথে সরকার গেল। এখানে ICC মানে একটা গোষ্ঠী করলে এখন সরকার কি করবে না, সরকার কি মানে সঙ্গে সঙ্গে এটা সরকারও তাদের সাথেই সরকার না মার্চ থাকলে করবে। এটা হয় কেমনে? এটা তো হয় না। সরকারের উস্কানিতেই আইসিসি এই অ্যাকশনে গেল যে মুস্তাফিজকে খেলতে দেবে না। আর আইসিসি হয়েছে কি, আইসিসি ইজ ভেরি মাচ ডমিনেটেড বাই দি ইন্ডিয়ানস। হ্যাঁ, খুব বেশি তাদের প্রভাব এখানে। এখানে অস্ট্রেলিয়ানদের সাথে তাদের প্রবলেম হয়, ওই ইংলিশ ক্রিকেটের সাথে তাদের প্রবলেম হয়। তো এইবার আইসিসি এটা খুব সুন্দরভাবে এটা সমাধান দিতে পারতো, কিন্তু না দিয়ে তারাও এই প্রো ইন্ডিয়ান অ্যান্টি বাংলাদেশ একটা স্ট্যান্ড নিয়ে নিল। কাজেই বাংলাদেশ ইজ দ্য রাইট থিং। আপনি কি এই মতের সাথে একমত? আমিও একমত, ওর সঙ্গে একমত আমি। কেন আইসিসি এই ধরনের সিদ্ধান্ত কেন নেবে? আমরা একটা বিরতি থেকে আসবো, এটি নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমি আব্দুল আহমেদ আপনার সাথে যে আলোচনাটি করছিলাম যে দুটো বিষয়, একটি হলো যে এই আইসিসি ইন্ডিয়ার দ্বারা ডমিনেটেড, এটি কিন্তু গোপন না, ওপেন সিক্রেট। এবং ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে ভারতীয়দের সংখ্যাই বেশি বিভিন্ন পদে। তারপর আমরা এটাকে এক ধরনের আন্তর্জাতিক সংস্থা হিসেবেই জানি, কিন্তু এখানে অনেক আমাদের দেশের অনেকে বলতে চাচ্ছেন, যারা বিভিন্ন ধরনের ন্যারেটিভের, যে আমাদের অনেক রেভিনিউ কমে যাবে, আমাদের অনেক টাকা কমে যাবে, সামনে ব্যবসা কমে যাবে। তো আমাদের বেশ কিছু ন্যারেটিভ আছে যে কোনো মূল্য হোক আমাদের টাকার মধ্যে যেতে হবে। ডিপ্লোম্যাটিক ওয়ারে যেমন বাংলাদেশ এখন ভারতের সাথে এক ধরনের ডিপ্লোম্যাটিক ওয়ারের মধ্যে আছে, এটা অনেকেই বোঝেন কি বোঝেন না জানেন। সেখানে কিন্তু অনেক সময়ই আপনি মনে করেন কিনা অর্থর চেয়েও মানিজ্যতের একটা বিষয় আছে, যেটা গত 17 বছরে আমাদের জাতিগতভাবে অনেক বোদ্ধালোকও ভুলে গিয়েছে, বা এরকম কোনো ঘটনা ঘটছে কিনা? অবশ্যই, আর নাইলে তো Good এই question. এই ঘটনাটা ঘটতো না। এই ঘটনাটা তো ঘটছে আমাদের এই দেশের কারণে। বিভিন্ন লোক যে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছে। আমার মনে হয় যে তারা বিষয়টাকে বৃহত্তর পরিসরে তারা জিনিসটা চিন্তা করছে না। তারা সহজ চিন্তা করছে যে এটার কারণে হয়তো আমরা এই রেভিনিউ থেকে পেছনে যাব, হ্যাঁ, আমরা এই ক্ষতি হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের যে টোটাল স্বার্থটাকে আমাকে দেখতে হবে, সেই বিষয়টা বড় আকারে তারা দেখছে না, ফলে এই কমেন্টগুলো করছে আর কি। ইশতিয়াক আজিজ উলফাত, আপনার কি মন্তব্য এই জায়গাতে? ডিপ্লোম্যাটিক যেই ন্যারেটিভগুলি, সেগুলো তো থাকবেই দুটো দেশের মধ্যে। যদি এই দুটো দেশ না, 5ই আগস্টের পরে বাংলাদেশ ভারতের যে ডিপ্লোম্যাটিক ন্যারেটিভ ডিসকাস এটা- চলছে, সেটি কি এটা- গত এটা- 17 বছরে ছিল? 17 বছরে তো আমাদের একটা স্বাধীন দেশ হিসেবেই আমরা আমাদের চিন্তা করতে পারিনি, আমাদের সার্বভৌমত্বেরই কোনো কিছু ছিল না। কিন্তু এই আওয়ামী লীগ সরকারের পতনের পর আমরা আবার সেই আগের জায়গায় আমরা ফিরে যেতে পেরেছি, যে আমরা একটা স্বাধীন দেশ, আমাদের একটা স্ট্যান্ড থাকবে, আমাদের একটা পজিশন থাকবে বিশ্বের সম্মুখে। কিন্তু সেটা যখন আমরা দেখাতে শুরু করলাম যে উই আর এন ইন্ডিপেন্ডেন্ট নেশন, আর আমাদেরকে সম্মান দিয়ে তোমাদের চলতে হবে। তো মুস্তাফিজের ব্যাপারটা এখানে একটা খেলার জিনিস, কিন্তু তারা এমন জায়গায় ঠেলে দিল এটাকে যে আমাদের মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ালো। কাজে আমার বলতে বাধ্য হচ্ছি আমি যে আমাদের যে পজিশন ইজ দ্য রাইট পজিশন, যে বাংলাদেশ এখন ওরা খেলতে যাবে না। কিন্তু মান সম্মানের জন্য তো আপনাকে বেশ কিছু টাকা হারাতে হবে, রেভিনিউ। হ্যাঁ, টাকা আপনি এটাকে কোনটাকে বড় করে দেখবেন, মান সম্মান না টাকা পয়সা? আমরা যদি ভাত মাংস ডাল দিয়ে খেতে থাকি, আমরা খালি নুন দিয়ে ভাত দিয়ে খেয়ে আমরা চলবো? আমরা অন্যদিকে আমরা আমাদের রেভিনিউ বাড়ানোর চেষ্টা করব। সব যে ইন্ডিয়ার সাথে গত 1.5 বছর আমাদের খুব বেশি একটা ব্যবসায়িক ইয়ে হয় নাই, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। তাদের হাসপাতাল সব বন্ধ হয়ে গেছে, তাদের পেঁয়াজ আমরা খাইনি, আমরা ভিয়েতনাম থেকে পেঁয়াজ এনেছি। বুঝতে পেরেছি। আমি ছোট্ট আরেকটি প্রসঙ্গে যাব, আমরা একদম শেষ প্রান্তে। আজকে আপনি একটা সংবাদ সম্মেলন করেছেন, সেখানে মুক্তিযুদ্ধ সংসদের বেশ কিছু আলোচনা এসেছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনি বেশ মুক্তিযোদ্ধাদের ফ্ল্যাট
বা প্লট বরাদ্দ নিয়ে একটি দুর্নীতির কথা বলছেন। আমরা একটু জানতে চাই যে এটা কতটুকু অ্যাপ্রুভড, বা এই দুর্নীতিটা ইনভেস্টিগেশনটা কি একদম অ্যাপ্রুভড হলো কিনা? জি জি, আমি একটা জিনিস চাচ্ছিলাম যে খবর কাগজে কেউ লিখবে আমাদের প্রেস কাউন্সিলের পর যে মুক্তিযোদ্ধাদের আর কত অপমান সহ্য করতে হবে ৭২-এর পর থেকে। খুব একটা নিম্ন শ্রেণীর থেকে, তৃণমূল থেকে 95% of the people of the freedom fighters were from that background. আমাদের মতন শার্ট প্যান্ট পরা, হ্যাঁ, ওই ঢাকার থেকে যাওয়া 5% ছিল, কিন্তু তারা সবাই ওই পর্যায়ের ছিল। এখন দেশ স্বাধীন হলো, এখানে সবচেয়ে বেশি লাভবান হয়েছে আমলারা। তারা 9 মাস সেক্রেটারিয়েটে গেছে, বড় বড় সালাম দিয়েছে পাকিস্তানিদের, দিয়ে তার চাকরিটা বহাল রেখেছে। হঠাৎ করে 15 তারিখের পর 16 তারিখে দে বিকেম বিগ সার্ভিস হোল্ডার্স অফ এন ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। তো তখন থেকেই আমলাতান্ত্রিক হয়ে গেল দেশটা। এই যে জিনিসটা নিয়ে আমি আজকে প্রেস কনফারেন্সটা করেছি, বেগম খালেদা জিয়াকে আমি বলেছিলাম যে আপনি আমাদের উত্তরা হয়েছে, গুলশান হয়েছে, বনানী হয়েছে, আমাদের যেই ওই লেভেল থেকে তৃণমূল থেকে যে মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিল তারা কি ঢাকায় কোনোদিন জায়গা পাবে না? একটা অ্যাড্রেস পাবে না, একটা ঠিকানা পাবে না, দাঁড়ানোর জায়গা পাবে না? আপনি যদি পারেন আপনি করেন এটা। আরও দুটো জিনিস বলেছিলাম। আর একটা হলো একটা, আমরা খুব শেষ প্রান্তে একটু সংক্ষেপে আমি খুব সংক্ষেপ করে বলবো। আমি আর একটা কথা বলেছিলাম ওনাকে যে আপনি একটা মন্ত্রণালয় দেবেন মুক্তিযোদ্ধাদের, আর একটা হলো বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বডিটা পাকিস্তান থেকে ফেরত আনবেন, কারণ ওটার গাদ্দার দিবস পালন করে এবং তার উপরে ইট আর জুতা আর তুতু ফেলে। উনি বলেছিলেন আমি যদি প্রধানমন্ত্রী হই এটা 5 মিনিটের ব্যাপার, দুই দেশের দুই কথা বলবে, তারপরে 6 মাস লাগবে তার বডিটা আনতে। এবং তিনি মন্ত্রণালয় দিয়েছিলেন এবং তিনি এই 16 একর জমি দিয়েছিলেন, ডোবা ছিল তখন সেটা। বেগম জিয়া মুক্তিযোদ্ধাদের জন্য 16.02 একর 16 একর জমি দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের জন্য, বেকার এবং ভূমিহীন মুক্তিযোদ্ধাদের। সেটি এখন কি পরিস্থিতি? সেটা এই সুচতুর লোকেরা এই জিনিসটাকে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এটা হস্তক্ষেপ করে এটা তারা সমিতির মধ্যে ঢুকে তারা এটা খেয়ে ফেলেছে সব। এটা একটা ডেভেলপারকে দেওয়া হয়েছে, ডেভেলপার 1900 অ্যাপার্টমেন্ট করেছে ওটার মধ্যে। এখন সমাধান কি, মানে এই জায়গাগুলো কিভাবে? এটার মধ্যে 1960টা অ্যাপার্টমেন্ট হয়েছে, ওর মধ্যে 950 অ্যাপার্টমেন্ট গেছে ওই ডেভেলপারের কাছে, আর বাকি 872টা অ্যাপার্টমেন্ট গিয়েছে সমিতির কাছে। সেই সমিতির মধ্যে থেকে এরা সব 132টা অ্যাপার্টমেন্ট পেয়েছে খালি মুক্তিযোদ্ধারা, প্রকৃত মুক্তিযোদ্ধারা, আর এই ধরেন 70টা পেয়েছে অমুক্তিযোদ্ধারা। কিন্তু এই যে গোষ্ঠীটা এরা পুরো বাকি 750টা অ্যাপার্টমেন্ট খেয়ে ফেলেছে। একটা অ্যাপার্টমেন্ট না 2 কোটি টাকা, এক একজন ব্যক্তিকে একাধিক। আচ্ছা, একাধিক। এবং এর মধ্যে আছে হলো বাংলাদেশ আওয়ামী লীগের, হ্যাঁ, 144টা তারা খেয়ে ফেলেছে। এর মধ্যে বেনজির এই পুলিশ আইজি, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কেউ না। না, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ, কিন্তু তিনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? না, মুক্তিযোদ্ধা ছিল না সে। বাহাউদ্দিন নাসিম, হ্যাঁ, সে নিয়েছে 4টা। তিনি কি মুক্তিযোদ্ধা ছিলেন? তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন না। আচ্ছা, হ্যাঁ, এর মধ্যে এখন আপনারা এটার জন্য মন্ত্রীরা 21টা মন্ত্রী, হ্যাঁ, একাধিক অ্যাপার্টমেন্ট নিয়েছে। এখন এটা প্রমাণিত হলো কিনা, বা এটার সমাধানটা আসলে কোথায় গিয়েছে? আমি কথাটা বলিনি অন এয়ার। সেক্রেটারিরা, ডেপুটি সেক্রেটারিরা 21 জন একাধিক একটা না একাধিক অ্যাপার্টমেন্ট নিয়েছে এখানে। তারা কি সবাই ভূমিহীন? তারা কি না, তাদের মধ্যে তো মুক্তিযোদ্ধা আছে হয়তোবা 2-1 জন আছে বা 2-1 জন নাই। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এখন আমি জানতে চাই এখন তাহলে কি প্রক্রিয়া যাবে? এখন যেভাবে আছে এটা ভেরি ডিফিকাল্ট স্টেজে চলে গেছে, কিন্তু এখনো আমরা এটা চাই হচ্ছে ইনভেস্টিগেট করে দুদকের মধ্যে আমি করব, তাদেরকে ইনভাইট করব, ইনভেস্টিগেট করে প্রথমে কিভাবে অমুক্তিযোদ্ধা একজন 5 বছর যার বয়স ছিল 71-এ, সে কেমন করে আজ পর্যন্ত এটা
তার সে ইয়ে যদি করছে। মুক্তিযোদ্ধা ক্যাম্পে তারা- খাবার নিয়ে যায় সেখানে সেই দিক দিয়ে আপনি তাকে শিশু মুক্তিযোদ্ধা বলতে পারেন, না 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 তাকে যদি প্রমাণ করা হয় এইভাবে? না, এইভাবে তো চেষ্টা তো করা হয়েছে, হবেই, কিন্তু এই এই এদের মধ্যে যে দুজন এটা গ্রাস করেছে সবচেয়ে বেশি, হ্যাঁ, মুর্শেদ আর আইজি, এক্স আইজি আহমেদুল হক, এদের বিরুদ্ধে এই বৈষম্য বুঝতে বিরোধী পেরেছি, দুদকের কাছে বিরোধের আপনারা, সময় মার্ডার কেস জানাচ্ছেন। আছে, মানে মার্ডার একটা কেস thorough আছে। investigation আমরা দরকার। তদন্ত Investigation, তদন্ত ছাড়া এখন আমরা এইভাবে আপনি বিষয়টি তুলেছেন, তদন্ত করে দেখো। আব্দুল আহমেদ, আমি একদম শেষ প্রান্তে 30 সেকেন্ডের জন্য বলছি যে প্রধানত এখন দেশের পরিস্থিতি নিয়ে আপনি আশাবাদ তো ব্যক্ত করবেনই, আমরাও আশাবাদী নির্বাচন নিয়ে, কিন্তু পরামর্শটা কি সরকারের ঠিক এই মুহূর্তে কোন কোন দিকে প্রায়োরিটি বেসিসে 3টি পরামর্শ দিবেন, যে 1 নাম্বার কোনটি, 2 নাম্বার কোনটি, 3 নাম্বার কোনটি? আমি মনে করি যে মানে যেহেতু 12 তারিখ নির্বাচন হবে এবং সরকারের নির্বাচনটা করার ব্যাপারে খুবই আন্তরিক, তো এই জন্য এই আন্তরিকতাটা দেখানোর জন্য 1 নম্বর হলো যে আইন শৃঙ্খলাটা, এই আইন শৃঙ্খলাটা যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে, এবং অ্যাক্টিভনেস, সরকার যে অ্যাক্টিভ কার্যকর সেটা দেখাতে হবে। আমরা যে আগের নির্বাচনগুলোতে যে অবস্থা দেখেছি সেই বিষয়টা সরকার দেখাবেন, এবং যাতে 12 তারিখের নির্বাচনটা সুন্দরভাবে, কারণ যে কোনো মূল্যে নির্বাচনটা হতেই হবে। এই নির্বাচনটা না হলে খুব দেশের খুব অনেক ক্ষতি হয়ে যাবে, অনেক আপনাদের ক্ষতি হয়ে দুজনকে যাবে। ধন্যবাদ। দর্শক, আমি কয়েকটি তথ্য দিয়ে একটি বিষয় আপনাদের সামনে আনতে চাই, যে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি, বা যদি সূর্য সেনের কথা বলেন, যদি ক্ষুদিরামের কথা বলেন, এরা কিন্তু কেউ দেশ স্বাধীন করতে পারেনি, কিন্তু আপনারা জানেন তাদের নাম। তারা সার্বভৌমত্বটা বোঝাতে চেয়েছিল। আপনি যদি প্রকৃতির দিকে তাকান, একটি ছোট্ট উপমা দিতে পারবো, এটি বৈজ্ঞানিক, যে বিড়াল একটা ছোট প্রাণী, কিন্তু বিড়াল জানে না যে সে ছোট প্রাণী, সেই কারণে সে বাঘ বা কুকুর বা তার চেয়েও বড় প্রাণীর সাথে চেজ করে, সে জানে না যে সে এর থাবায়, এটি প্রাকৃতিকভাবে তার ব্রেইনে এই জিনিসটি দেয়া হয়নি, এই কারণে সে চেজ করে। সার্বভৌমত্ব আসলে সেই রকমের একটা বিষয়। আপনারা অবশ্যই অর্থনৈতিক দিকে জীবন চালানোর দিকটি অবশ্যই থাকে, কিন্তু ডিগনিটি বা সার্বভৌমত্ব এই জায়গাটি বোঝার জন্য আমাদের আসলে জাতিগতভাবে আরও কত দূর এগোতে হবে সেটি কিন্তু একটা প্রশ্ন। শুধুমাত্র নির্বাচন হলেই গণতন্ত্র আসে না, শুধুমাত্র ভালো ভালো অনেক অর্থনৈতিকভাবে অনেক সফল হলেই গণতন্ত্র আসে না। গণতন্ত্রের মধ্যে এই যে সার্বভৌমত্বটা বাংলাদেশের বা কোনো জাতির কত পার্সেন্ট মানুষ বুঝতে পারে যে কোনটি সার্বভৌমত্ব, সেটিও একটি বিশাল বিষয়। আমাদের অনেক বোদ্ধারা যারা বলছেন আইসিসির বিষয়ে, অবশ্যই রেভিনিউয়ে হয়তো বা অবশ্যই কিছুটা ফলাফল খারাপ হতে পারে। আবার এটাও আমি বলতে চাচ্ছি না যে আইসিসির সাথে এই ধরনের অযৌক্তিক কোনো আলোচনায় যাওয়া। বাংলাদেশ তার পক্ষ থেকে যতটুকু নিজের সম্মানটা বাঁচানোর সেই সিদ্ধান্তটুকু নিতেই পারে। শেষ করছি আজকের মতো। ইস্পাহানি, মির্জাপুর, 0 আওয়ার।